আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর 2 নিয়ে আলোচনা করবো। তো দেখো আমাদের নমুনা প্রশ্ন উত্তরে সৃজনশীল প্রশ্ন উত্তর 2 নিয়ে আলোচনা করতেছি। তো প্রথমে আমরা উদ্দীপকটা একটু পড়ি। তো উদ্দীপকে কি বলতেছে? আচ্ছা, তো দেখো বলতেছে 2 নম্বর যে মাইশা সুইডেনে, আচ্ছা তো সুইডেনে কি যে 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ ও 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে বসবাস করে। তো মাইশার হচ্ছে কি যে অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়েছে যে এখানে বসবাস করে। তো 25শে সেপ্টেম্বর তারিখে তিনি সুইডেনের স্থানীয় সময় ভোর 6টায় ক্যানবেরায়, দেখো ক্যানবেরা হচ্ছে কি অস্ট্রেলিয়ার রাজধানী, ঠিক আছে, ক্যানবেরায় 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা ও 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তো এর হচ্ছে কি অবস্থান, ঠিক আছে। বসবাসরত ছোট বোন মালিহাকে জন্মদিনে শুভেচ্ছা জানায়। তো মালিহা কথা প্রসঙ্গে তাকে জানায় আগামী 28শে ডিসেম্বর তারিখে সে সুইডেনে বেড়াতে যাবে। কত তারিখে? 28শে ডিসেম্বর তারিখে সে সুইডেনে বেড়াতে যাবে। এখন ক নম্বর প্রশ্নটা বলতেছে যে সৌরদিন কাকে বলে। খ নম্বর ট্রপোপস দিয়ে বিমান চলাচল করার কারণ কি। গ নম্বর বলতেছে ক্যানবেরার স্থানীয় সময় কয়টায় মাইশা টেলিফোন করেছিল। কি যে ক্যানবেরার স্থানীয় সময় কয়টায় মাইশা টেলিফোন করেছিল। এবং ঘ নম্বর বলতেছে যে মালিহার বেড়াতে যাওয়ার তারিখে দুটি স্থানে কি একই ধরনের ঋতু বিরাজ করবে, উদ্দীপকের আলোকে যুক্তি দাও। তো এখন আমরা আনসারগুলো দেখি। আচ্ছা, সৌরদিন কাকে বলে বলতেছে, দেখো যে পৃথিবী নিজ কক্ষের ওপর, কি বলতেছে, পৃথিবী নিজ কক্ষের ওপর পূর্ণ আবর্তনের সময়কে এক সৌরদিন বলা হয়। কি বলতেছে যে বিষয়টা একটু বুঝে, মনে করো যে এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ, এটা হচ্ছে কি সূর্য, তো এটা হচ্ছে মনে করো পৃথিবী। তো পৃথিবী মনে করো যে এই পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। তো এই যে নিজ কক্ষপথে একবার থেকে এইখান থেকে এইভাবে আসতে এইখানে যে আসতেছে, এই যে এইটা পুরোটাকে আমরা বলতেছি এক সৌরদিন, ঠিক আছে। তো বলতেছে খ নম্বরটা যে ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে কি ট্রপোপস বলে। আমরা জানি যে ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে ট্রপোপস বলে। ট্রপোপসের গভীরতা সরু, এখানে কি বায়ু স্থির থাকে, এখানে বায়ুর চাপ ও ঘনত্ব বেশি, তাই বিমান সহজে উঠতে পারে। তো আবহাওয়ার অপেক্ষাকৃত স্থিতিশীল, ঝড় বৃষ্টির প্রভাব কম থাকে, যাত্রী ও পাইলটের জন্য নিরাপদ তাপমাত্রা ও চাপ বজায় থাকে এই স্তরে। তো দেখো তার জন্য এই স্তর দিয়ে নিরাপদে স্থিতিশীলভাবে কি বিমান চলাচল করে। তো দেখো যে যেখানে আবহাওয়া অপেক্ষাকৃত স্থিতিশীল থাকে, তারপরে কি বায়ুর চাপ ও ঘনত্ব বেশি থাকে, তার জন্য কি সেখানে যে স্থিতিশীলভাবে কি বিমান চলাচল করতে পারে। আচ্ছা, এরপরে গ নম্বর কোশ্চেনটা বলেছে যে দেখো যে গ নম্বরটা মাইশা কয়টার সময় কি তাকে ফোন করেছিল, তাই না। আচ্ছা, তো দেখো যে দেয়া আছে যে সুইডেনের দ্রাঘিমা, কি সুইডেনের দ্রাঘিমা দেওয়া আছে 15 ডিগ্রি পূর্ব দিক, এখন দেখো, এবং ক্যানবেরার দ্রাঘিমা দেওয়া আছে 150 ডিগ্রি পূর্ব। আমরা জানি যে দ্রাঘিমা যদি একই দিকে হয়, কি বললাম, দ্রাঘিমা যদি একই দিকে হয়, দেখো যে পূর্ব দিক আছে পূর্ব দিক আছে, তাহলে আমরা কি করব, উক্ত দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করব। তো দেখো উক্ত স্থান দুটি দ্রাঘিমার পার্থক্য 150 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান 135 ডিগ্রি, পার্থক্য কত পেলাম, 135 ডিগ্রি পেলাম। তো এখন আমরা জানি যে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের কারণে সময়ের পার্থক্য হয় কত মিনিট, 4 মিনিট হয়ে থাকে। তাহলে আমরা কি দ্রাঘিমার পার্থক্য পেয়েছি মূলত 135 মিনিট। তাহলে দেখো তাহলে 135 মিনিট, 135 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে 135 × 4, তাহলে 540 মিনিট। এখন 540 মিনিটে হয় কত ঘন্টা, 9 ঘন্টা। কীভাবে দেখো যে 540কে যদি আমরা 60 দিয়ে ভাগ দিই, তাহলে দেখো যে 6 × 9 = 54, তাই না। তাহলে এইখানে দেখো 0 0 অবশিষ্ট থাকছে, তাহলে কি এখানে এটা হচ্ছে কি ঘন্টা, তার মানে 9 ঘন্টা হচ্ছে কি আমরা সময় পেয়েছি। এখন দেখো বলতেছে যে মাইশা যে সুইডেন এবং ক্যানবেরা উভয় পূর্ব দ্রাঘিমা অবস্থিত। কি আমরা জানি যে সুইডেন ও ক্যানবেরা উভয় কি পূর্ব দ্রাঘিমা অবস্থিত। এখন দেখো মূল মধ্যরেখা হচ্ছে এইটা, তো সুইডেন এখানে অবস্থিত, ক্যানবেরা এখানে অবস্থিত, কারণ কি উভয়ই পূর্ব দ্রাঘিমা অবস্থিত। কারণ আমাদের কি দেখো ওইখানে 15 ডিগ্রি দ্রাঘিমা, 15 ডিগ্রি পূর্ব আর 105 ডিগ্রি কি পূর্ব দিয়ে আছে, তার মানে কি দুইটা দ্রাঘিমায় পূর্ব দিকে অবস্থিত। তবে উল্লেখিত দ্রাঘিমা রেখার মান অনুযায়ী ক্যানবেরা সুইডেনের পূর্বে অবস্থিত। কি ক্যানবেরা কি দেখো ক্যানবেরা সুইডেনের কোন দিকে অবস্থিত, পূর্বে অবস্থিত, তাই ক্যানবেরার সময় বেশি হবে। কি বলতেছে দ্রাঘিমা রেখার মান অনুযায়ী ক্যানবেরা হচ্ছে কি দেখো সুইডেনের পূর্বে অবস্থিত। কারণ দেখো এই যে সুইডেনের দ্রাঘিমা, এটা মনে করো এটা 15 ডিগ্রি, কি বললাম, এটা হচ্ছে 15 ডিগ্রি আর এটা হচ্ছে 150 ডিগ্রি, তাই না, 150 ডিগ্রি। এখন এইটা থেকে এটা কোন দিকে অবস্থান করছে, পূর্ব দিকে না, অবশ্যই কি পূর্ব দিকে অবস্থান করছে। এখন পূর্ব দিকে হলে সময় পার্থক্য কি হবে, বেশি হবে। কি হবে, তাহলে ক্যানবেরার সময় অবশ্যই কি বেশি হবে। তো দেখো যত দ্রাঘিমার পার্থক্য বাড়বে সময়ের পার্থক্য তত বাড়তে থাকবে। এখন দেখো এইখানে যদি 0 ডিগ্রি, এটা তো এইখানে যদি সকাল 7টা বাজে, তাহলে এই দিক থেকে যত যাবা তত বাড়তে থাকবে, মানে কি সময় পার্থক্য তত বাড়তে থাকবে। বলতেছে সুইডেন ও ক্যানবেরার সময়ের পার্থক্য হলো কত ঘন্টা, 9 ঘন্টা। দেখো এই স্থান থেকে এই স্থানের সময় পার্থক্য কত ঘন্টা, 9 ঘন্টা। উদ্দীপকে সুইডেনের সময় দেওয়া আছে ভোর 6টা
তাহলে ক্যানবেরার স্থানীয় সময় হবে কি, এই 6টার সাথে আমরা পূর্ব দিকে গেছে, তা দ্রাঘিমা বেশি আছে, তার মানে কি সময় বেশি হবে, তাহলে সময় বেশি হলে আমরা কি করে দিব, যোগ করে দিব। তাহলে কি ভোর 6টার সাথে আমরা 9 ঘন্টা যোগ করে দিলে পাবছি কত, বিকেল 3টা। তাহলে কি দেখো যে অর্থাৎ ক্যানবেরার স্থানীয় সময় 25শে সেপ্টেম্বর বিকেল 3টায় মাইশা কি করেছিল, টেলিফোন করেছিল। আচ্ছা, এরপরে ঘ নম্বর প্রশ্নটা দেখো, ঘ নম্বর প্রশ্নটা কি বলতেছে, যে ঘ নম্বর বলতেছে যে না, মালিহার বেড়াতে যাওয়ার তারিখে অর্থাৎ 28শে ডিসেম্বর সুইডেন এবং ক্যানবেরার একই ধরনের ঋতু বিরাজ করবে না। এখন দেখো একই ধরনের ঋতু বিরাজ করবে না কেন, এখনো পার্থক্য আছে। আচ্ছা, ঋতু বিরাজ করবে না কারণ মূলত যে অক্ষরেখার জন্য, কি অক্ষাংশের জন্য। একটা উত্তর গোলার্ধে অবস্থিত, দেখো এই সুইডেন উত্তর গোলার্ধে অবস্থিত আর ক্যানবেরা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এখন উত্তর গোলার্ধে যে ঋতু বিরাজ করবে, দক্ষিণ গোলার্ধে তার ঠিক বিপরীত ঋতু বিরাজ করবে। এখন দিয়েছে দেখো যে ক্যানবেরা একই ধরনের ঋতু বিরাজ করবে না, আমরা জানি যে উদ্দীপক অনুযায়ী সুইডেন 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ উত্তর গোলার্ধে অবস্থিত এবং অন্যদিকে ক্যানবেরা 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তো 22শে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন, আমরা জানি কি যে 22শে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন। দেখুন এরপরে থেকে সূর্যের অবস্থান থাকে এই সময় মকরক্রান্তি রেখা বরাবর, এরপর থেকে আস্তে আস্তে সূর্য উপরের দিকে উঠতে থাকে। কিসের দিকে, উপরের দিকে উঠতে থাকে। এই সময় সূর্য দক্ষিণ গোলার্ধের মকরক্রান্তি রেখার উপর, দেখো কোন ক্রান্তি আমি বললাম, এই মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। কি মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এখন দেখো যে স্থানে সূর্য লম্বভাবে কিরণ দেবে সেই স্থানে দিনের তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে দিনের তাপমাত্রা বেড়ে গেলে সেখানে হচ্ছে কি দিন বড় হয়ে যাবে। আর বিপরীত গোলার্ধ থেকে সূর্য তখন অনেক দূরে অবস্থান করবে। তো দূরে অবস্থান করার কারণে সেখানে দিনের তাপমাত্রা কমে যাবে আর দিনটা ছোট হয়ে যাবে, আর সেই তুলনামূলকভাবে রাতটা বড় হয়ে যাবে। তো দেখো সেই একই কথা এখানে বলতেছে, ফলে সেখানে দিন বড় এবং রাত ছোট হবে। কি যে সূর্য যেহেতু তাদের কাছে অবস্থান করছে এবং লম্বভাবে কিরণ দিচ্ছে, তার জন্য কি সেখানে দিন বড় হবে আর রাত ছোট হবে। তো এই তারিখে 1.5 মাস পূর্বে এবং পরের কি দেখো 1.5 মাস পূর্বে এবং পরের দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করবে। কি দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করবে। অন্যদিকে দেখো এই সময় যখন কি দেখো সূর্য যখন কাছে অবস্থান করছে তখন আমরা বলতেছি কি সেই স্থানে গ্রীষ্মকাল বিরাজ করছে। অন্যদিকে 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধের কি সূর্য হতে সবচেয়ে দূরে থাকে। তো আমি যেটা বললাম যে উত্তর গোলার্ধ হতে দেখো এই সময় সূর্যের অবস্থান দেখো এইখানে আছে, তার জন্য আমাদের উত্তর গোলার্ধ থেকে সবচেয়ে সূর্য দূরে অবস্থান করে। এখন দূরে অবস্থান করার কারণে সূর্য তাদের দিকে তির্যকভাবে কিরণ দেয়। এখানে বলতেছে যে কাছাকাছি থাকা এই সময় সূর্যের গোলার্ধ সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দেয়, তির্যকভাবে পড়ে। ফলে এই সময় উত্তর গোলার্ধে কি থাকে, শীতকাল থাকে। কি বললাম, যেখানে তাপমাত্রা দেখো সূর্য আমাদের কাছ থেকে দূরে সরে গেছে, মানে কি আমাদের উত্তর গোলার্ধ থেকে দূরে সরে গেছে। এখন যেখানে দূরে সরে গেছে সেখানে তির্যকভাবে কিরণ দিছে, তার মানে কি তাপমাত্রা কম অনুভূত হচ্ছে। তা যেখানে তাপমাত্রা কম অনুভূত হচ্ছে আমরা সেখানে বলতেছি কি সেখানে শীতকাল বিরাজ করতেছেন। তো বলতেছে মালিহা 28শে ডিসেম্বর তারিখে সুইডেন বেড়াতে যাবে। 22শে ডিসেম্বর 1.5 মাস পূর্বে এবং পরের দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে কি থাকে, শীতকাল থাকবে। যেহেতু সুইডেন উত্তর গোলার্ধে এবং ক্যানবেরা দক্ষিণ গোলার্ধে অবস্থিত, সেহেতু মালিহার বেড়াতে যাওয়ার তারিখ দুটি স্থানে একই ধরনের ঋতু বিরাজ করবে না। তো কি আমরা বললাম যে জাস্ট কি গোলার্ধের জন্য কি একই ধরনের ঋতু বিরাজ করবে না। তো দেখো এরই মাধ্যমে আমরা কি যে আমাদের পাঠ্য বই নমুনা প্রশ্ন উত্তরে সৃজনশীল 2টা শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।